প্রিয় বন্ধুগণ, শুভ অপরাহ্ন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতি শুক্রবার সকাল 11টায় ফিরে আসতে হবে, এটি যেমন আমি জানি, তেমনি আপনাদের মধ্যে অনেকেই জানেন শুক্রবার সকাল 11টায় পেয়ে যাবেন পরবর্তী পাঠ। যথারীতি আপনাদের জানাই আমার চ্যানেল কামালের বিবিধ থেকে শুভেচ্ছা, জানাই স্বাগত এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাতে একটু সময় নিয়ে বসে পড়ুন আমার এই গল্প শুনতে, যা আপনাকে ফিরিয়ে নেবে আপনার সেই সুদূর অতীতে। প্রখ্যাত সুসাহিত্যিক নিমাই ভট্টাচার্য মহাশয়ের এই মেম সাহেব এবার হবে চতুর্থ পাঠ। গতবারই আমি বলেছিলাম এটি পড়ার সময় আমি বারবার হারিয়ে যাই সেই সুদূর অতীতে। আসলে সেই অতীতে তো আর ফিরে যাওয়া যায় না, কাজেই মনের মধ্যে কিছু ক্রন্দন ঘুরে ঘুরে বেড়ায়। ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে প্রচারিত প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ। আর সেই প্রথম পাঠেই পেয়ে যাবেন এই শ্রদ্ধেয় লেখক নিমাই ভট্টাচার্য সম্পর্কে নাতি দীর্ঘ একটি বর্ণনা বা পরিচয়। এখানে সেটি আর বলছি না, শুরু করছি শ্রদ্ধেয় লেখক নিমাই ভট্টাচার্যের মেম সাহেব উপন্যাসের চতুর্থ পাঠ। দোলা বৌদি, তোমার চিঠি পেয়েছি। একবার নয়, আমি অনেকবার পড়েছি। তুমি হয়তো আমার মনের খবর ঠিকই পেয়েছ, কিন্তু আমার মনে অনেক দুঃখ থাকলেও আক্ষেপ নেই, বেদনা থাকলেও ব্যর্থতার গ্লানি নেই। তার দীর্ঘ কারণ আজ বলবো না, হয়তোবা তুমিও বুঝবে না। আমার এই কাহিনী যখন লেখাটি শেষ হবে সেদিন আশা করি সব কিছুই দিনের আলোর মতো তোমার কাছে স্পষ্ট হবে। তবে হ্যাঁ, আজ এইটুকু জেনে রাখো, আমি জীবনে যে প্রেম ভালোবাসার ঐশ্বর্য পেয়েছি তার তুলনা হয় না। হয়তো আরও অনেকে এই ঐশ্বর্য পেয়েছে, তাদের সঙ্গে আমার ঐশ্বর্যের কোনো তুলনা করার মাপকাঠি আমার জানা নেই, প্রয়োজনও নেই। তবে এইটুকু নিশ্চয়ই জানি, আমি পরিপূর্ণ হয়েছি। আর জানি আমার এই ঐশ্বর্যের সঙ্গে পৃথিবীর কোনো ধনীর কোনো ঐশ্বর্যের তুলনা হয় না। ধনী একদিন সমস্ত কিছু হারিয়ে দরিদ্র ভিখারি হতে পারে, সে ঐশ্বর্যের হস্তান্তর হতে পারে, অপব্যয় বা অপব্যবহারও হতে পারে, কিন্তু আমার প্রাণ মনের এই অতুলনীয় সম্পদ কোনো দিন হারাবে না, হারাতে পারে না। যতদিন আমি এই পৃথিবীতে থাকব ততদিন ওই ঘন কালো টানা টানা গভীর দুটি চোখ আমার জীবনের আকাশে ধ্রুব তারার মতো উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবে। এই পৃথিবীর পঞ্চভূতের মাটিতে একদিন আমি মিশে যাব, আমার সমস্ত খেলা একদিন স্তব্ধ হয়ে যাবে, সবার কাছ থেকে আমি চিরতরে হারিয়ে যাব, কিন্তু আমার মেম সাহেব কোনো দিন হারিয়ে যাবে না। আমার এই চিঠিগুলি যতদিন থাকবে আমার মেম সাহেবও ততদিন থাকবে। তারপর সে রইবে তোমার এবং আরও অনেকের স্মৃতিতে। তারপরেও ভারতবর্ষের অনেক শহরে, নগরে, গ্রামে গেলে মেম সাহেবের স্মৃতির স্পর্শ পাওয়া যাবে। উত্তরবঙ্গের বনানীতে, বোম্বাইয়ের সমুদ্র সৈকতে, বরফে ঢাকা গুলমার্গের আশেপাশে নিস্তব্ধ রাতে কান পাতলে হয়তোবা মেম সাহেবের গান আরও অনেক দিন শোনা যাবে। দোলা বৌদি, তোমাকে আমি বোঝাতে পারবো না, লিখতে পারবো না আমার মেম সাহেবের সব কিছু, জানাতে পারবো না আমার মনের ভাব, ভাষা আর অনুভূতি। এই পৃথিবীর কত দেশান্তর ঘুরেছি, কত অসংখ্য উৎসবে কত অগণিত মেয়ে দেখেছি, তাদের অনেককে কাছে পেয়েছি, নিবিড় করে দেখেছি,
কতজনকে ভালো লেগেছে, কিন্তু একজনকেও পেলাম না যে আমার কাছে আমার মেম সাহেবের স্মৃতিকে ম্লান করে দিতে পারে। তুমি তো জানো আমি বাছ বিচার না করেই সবার সঙ্গে মেলামেশা করি, সমাজ সংসারের নিয়ম কানুনের তোয়াক্কা না করেই মিশেছি অনেক মেয়ের সঙ্গে। রক্তকরবীর মতো তাদের অনেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে রূপ, যৌবন, লাবণ্য দিয়ে আমাকে মুগ্ধ করেছে। শিক্ষা, দীক্ষা, আদর্শ ভালো লেগেছে, কিন্তু মুহূর্তের জন্যও আমার প্রাণের মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠার স্বপ্ন আমি দেখিনি। হেসেছি, খেলেছি, ঘুরেছি অনেক মেয়ের সঙ্গে। আমার এই হাসি খেলা নিয়ে তুমি হয়তোবা অনেকের কাছে অনেক কাহিনী শুনবে। দিল্লি ইউনিভার্সিটির বনানী রায়কে নিয়ে আজও ডিফেন্স কলোনির অনেক ড্রয়িং রুমে আমার অসাক্ষাতে সরস আলোচনা হয়। আমি তা জানি। আমি জানি আমাদের লন্ডন হাই কমিশনের 3rd সেক্রেটারি অতসীকে নিয়ে আমার ব্রাইটন ভ্রমণ কেন্দ্র করে অনেক আরব্য উপন্যাসের কাহিনী বিলেত থেকে কলকাতার কফি হাউস পর্যন্ত গড়িয়েছে। আমি কি বলবো বলো, আমি কি করব বলো? আমাদের দেশের সমাজ ব্যবস্থাটাই এমন যে স্বামী স্ত্রী একটু স্বাধীন আচরণ আজও বহুজনে বরদাস্ত করতে পারে না। সমাজ অনেক এগিয়েছে, সারা পৃথিবীর বৃহত্তর সমাজের সঙ্গে আমরা অনেকেই মেলামেশা করেছি, কিন্তু রক্তের মধ্যে আজও অতীত দিনের সংস্কারের বীজ থেকে গেছে। তাই তো ভাটপাড়ার কুপমণ্ডক সমাজ থেকে 1000 মাইল দূরে বসে দিল্লির সফিস্টিকেটেড বাঙালি গৃহিণীরা বনানীকে দুর্গা পূজার প্যান্ডেলে দেখলে আলোচনা না করে থাকতেই পারে না। একটু কান পাতলে শোনা যাবে মিসেস দত্ত বলছেন, এই চন্দ্রিমা দেখ দেখ, বনানী এসেছে। কই কই? ওই তো দেখছিস না, একলা এসেছে। তাই তো দেখছি। চন্দ্রিমা একটু এদিক ওদিক দেখে বলে, ওই যে সাদা হেরল্ড। রিপোর্টার সাহেব নিশ্চয়ই এসেছেন, আশেপাশেই আছেন। বলাকা সরকারও প্রায় ছুটে চলে আসে, চন্দ্রিমার কানে কানে বলে, দেখেছিস মিসেস রিপোর্টার এসেছে? অনেকক্ষণ দেখেছি। বনানী এগিয়ে যায় প্রতিমার কাছে, হাত জোর করে প্রণাম করে। ইতিমধ্যে পাশে এসে দাঁড়াই। বনানী গাড়িতে পার্সটা রেখে এসেছে। আমার কাছ থেকে একটা টাকা চেয়ে নিয়ে প্রণামী দেয়। বলাকা, চন্দ্রিমা, মিসেস দত্ত এবং আরও অনেকেই সে দৃশ্য দেখেন। আরও অনেক নবীনা প্রবীণা দেখেন আমাদের। বলাকা বলে, যাই বলিস ভাই, দুজনকে বেশ ম্যাচ করে কিন্তু। মিসেস দত্ত বলেন, ম্যাচ করলে কি হবে, ওরা তো আর বিয়ে করছে না, শুধু খেলা করছে। চন্দ্রিমা বলে, না না, নিশ্চয়ই বিয়ে করবে। তা না হলে দুজনে মিলে এমন করে খোলাখুলি ঘোরাঘুরি করে। আমরা দুজনে প্যান্ডেল থেকে বেরোবার জন্য এগিয়ে চলি। বনানীর সাইড ভিউ বোধহয় বলাকার দৃষ্টি এড়াতে পারে না। তাই তো চন্দ্রিমাকে ফিসফিস করে বলে, যাই বলিস, শি হ্যাজ এ ভেরি অ্যাট্রাকটিভ ফিগার। বনানীর প্রশংসায় মিসেস দত্ত মুহূর্তের জন্য হলেও নিজের ফিগার সম্বন্ধে সচেতন হয়ে পড়েন। শাড়ির আঁচলটা আরও একটু বেশি নিবিড় করে জড়িয়ে নেন। মনে মনে বোধহয় একটু ঈর্ষাও দেখা দেয়। তাই তো বনানীকে ছোট করার জন্য আমাকে একটু বেশি মর্যাদা দেন। বলেন, রিপোর্টারও কিন্তু কম হ্যান্ডসাম নয়। দূরে এক পুরানো বন্ধুকে দেখে বনানী নজর না করেই ডান দিকে ঘুরতে গিয়ে এক ভদ্রলোককে প্রায় ধাক্কা দিয়ে বসেছিল। আমি ওর হাত ধরে চট করে টেনে নিলাম। বনানী শুধু বলল, থ্যাঙ্কস। সানগ্লাসের মধ্য দিয়ে দৃষ্টিটা একটু ওই কোণার দিকে নিতেই বুঝতে পারলাম বনানীর হাত ধরার জন্য এদিক ওদিক অনেকেরই হার্ট অ্যাটাক হতে হয়নি। এসব আমি জানি, কি করি বলো, সবার সঙ্গে আমি মিশতে পারি না, কিন্তু যাদের সাথে মেলামেশা করি তাদের সবার সঙ্গেই আমি সহজ সরল
স্বাভাবিকভাবে মিশতে থাকে। বনানী, অতসী ও আরও অনেকেই এ কথা জানে, আর মেম সাহেব সে তো জানেই। এই যে অতসী, যারা জানে না তারা কত কী যে কল্পনা করেন আমাদের দুজনকে নিয়ে। তুমি কি ওই অতসীর কথা শুনেছ? ও যে জাস্টিস রায়ের একমাত্র কন্যা সে কথা নিশ্চয়ই জানো। আর ওর মা হচ্ছেন অভারতীয় আইরিশ মহিলা। সুতরাং সংস্কারের কোনো বাধাই নেই, নেই অর্থের কোনো অভাব। লেখাপড়া শিখেছে পাবলিক স্কুলে, পরে বিএটা পাস করেছে অক্সফোর্ড থেকে, আর এখন তো ফরেন সার্ভিস। অতসী যখন অক্সফোর্ডে পড়ে তখনই আমার সঙ্গে ওর প্রথম পরিচয়। তার পরের বছর ও যখন দেশে ফেরে তখন আমিও ইউরোপ ঘুরে দেশে ফিরছি। একই প্লেনে দুজনে লন্ডন থেকে রওনা হই। দুদিন পথে বেইরুটে ছিলাম। সেই দুদিন আমরা প্রাণ ভরে আড্ডা দিয়েছি। দিনের বেলায় বিচে বসে, সন্ধ্যার পরে সেন্ট জর্জ হোটেলের বার বা লাউঞ্জে বসে একটু আধটু ফ্রেঞ্চ ওয়াইন খেতে খেতে গল্প করেছি। দিল্লি রওনা হবার ঠিক আগের দিন গভীর রাতে অতসীর বাসায় একটা ভূত চাপল। বলল, চলো নাইট ক্লাব থেকে একটু ঘুরে আসি। এত রাতে? হোয়াটস দ্য রং ইন ইট? কাল সকালে তো আবার রওনা হতে হবে, তাই আর কি। নাইট ক্লাবগুলোতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিস নয় যে 10টা 5টায় খোলা থাকবে। নাইট ক্লাব তো রাতেই খোলা থাকে। অতসী আর এক মুহূর্ত নষ্ট করতে রাজি নয়, বলল, কামান, ফিনিশ ইউর ড্রিঙ্ক। অতসী এবার চোখের নিমিষে বাকি শ্যাম্পেনটুকু গলায় ঢেলে দিয়ে অন্তরের অজানা গহ্বরে পাঠিয়ে দিল। ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাধ্য হয়ে আমিও শেষ করে উঠে পড়লাম। চলে গেলাম ব্ল্যাক এলিফ্যান্টে। পালাবে মেম সাহেব এসেছিল আমাদের রিসিভ করতে। অতসী ওকে কি বলেছিল জানো? বলেছিল 20th সেঞ্চুরির একজন জার্নালিস্ট যে এত কনজারভেটিভ হয় তা আমি ভাবতে পারিনি। মেম সাহেব একটু হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছিল? অতসী বলে, মাই গড, কি হয়নি তাই জিজ্ঞেস করো। অতসী রায়ের ইনভিটেশনে নাইট ক্লাবে যেতে সে চায় না। মেম সাহেব হাসতে হাসতেই একবার আমাকে দেখে নেয়। অতসী বলে, তুমি আর হাসবে না যে অতসী রায়ের সাথে লন্ডনের ছেলে ছোকরা ব্যারিস্টাররা এক কাপ কফি খেতে পেলে ধন্য হয়। সেই আমার সঙ্গে বেইরুটের ব্ল্যাক এলিফ্যান্টে বসে শ্যাম্পেন খেতে দ্বিধা করে তোমার এই অপদার্থ প্রসপেক্টিভ গার্ডিয়ান। মেম সাহেব বাঁকা চোখে এক ঝলক আমাকে দেখে নিয়ে বলে, আই এম সরি অতসী, আই প্লিড গিলটি। মেম সাহেবের গাল টিপে দিয়ে অতসী বলে, অত ভালোবেসো না, ছোকরাটার মাথাটা এত খেলে। যাই হোক, সেবার ঢাকা থেকে লন্ডন যাওয়ার পথে প্রথমে কলকাতা, পরে দিল্লি এলো। কলকাতা থেকে সে যে মেম সাহেবকে নিয়ে এসেছে তা কিন্তু আমি জানতাম না। দিল্লি আসার খবরটাও আগে পাইনি। হঠাৎ একদিন সকালবেলায় অতসীর টেলিফোন পেয়ে চমকে গেলাম। কি আশ্চর্য, আসার আগে একটা খবর দিলে না। অতসী দুঃখ প্রকাশ করে, ক্ষমা চায়। শেষে একবার জরুরি কারণে তখনই তার হোটেলে আমাকে তলব করে। আমি কয়েক মিনিটের মধ্যেই ক্লারিজে হাজির হই। দোতলায় উঠে করিডোর দিয়ে একেবারে কোণার দিকে চলে যাই। দরজা নক করি, কোনো জবাব পেলাম না। আবার নক করলাম, এবার উত্তর পাই, জাস্ট এ মিনিট। 2-1 মিনিট পরেই অতসী দরজা খুলে অভ্যর্থনা করে, আদর করে ভিতরে নিয়ে যায়। কি ব্যাপার, এবার যে একটা খবরও দিলে না? বিলিভ মি, ইটস অল হ্যাপেন সাডেনলি। তাছাড়া কলকাতা থেকে বুকিং করতেই বড্ড ঝামেলা পোহাতে হলো। তুমি কতদিন কলকাতায় ছিলে? আমি অতসীকে জিজ্ঞেস করি। 3 দিন। ডিড ইউ মিট মেম সাহেব? অতসী বলে, মাই গড, মেম সাহেব ছাড়া কি কোনো চিন্তা নেই আপনার মনে? নিশ্চয়ই আছে। আমি বলি, তবে সেই চিন্তাটা আফটার মেম সাহেব। হাত ঘুরিয়ে আমার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে অতসী জানতে চায়,
আমিও তাই করি। তুমি তো অন্য ক্যাটাগরির অতসী। অতসী কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকায়, বলে, কেন? আমি কি আপনার সেই মেম সাহেবের জায়গায় আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াই, শুধু বলি, অতসী আমার অনেক কাজ আছে, এখন চলি, পরে দেখা হবে। অতসী সাথে সাথেই উঠে দাঁড়ায়, দু হাত দিয়ে আমার দুটো হাত চেপে ধরে, বলে, না তা হবে না, আপনি এখন আমার কাছেই থাকবেন। আমি অবাক হয়ে যাই, ভেবে কুল কিনারা পাই না অতসীর এই বিচিত্র পরিবর্তনের কী কারণ। মুহূর্তের মধ্যেই নারী চরিত্রের বিচিত্র ধারার নানা সম্ভাবনার কথা চিন্তা করে নিলাম। ভাবলাম, মনের টান নাকি দেহের দাবি, বড়লোকের মেয়ের খামখেয়ালি নাকি? অতসীকে নিয়ে আমার অত শত চিন্তা করার প্রয়োজনীয়তা বোধ করলাম না। যা ইচ্ছে তাই হোক, আমি ফালতু একটা ঝামেলায় জড়িয়ে না পড়লেই হলো। আরও একটু চিন্তা করি, ডিপ্লোম্যাট হয়ে ডিপ্লোম্যাসি করছে না তো? আমি বললাম, অতসী ঘোড়ার গাড়ির একটা কোচনের হাতে ইমপালা দিয়ে খেলা করতে তোমার ভয় হচ্ছে না? অতসী বলে, ওসব হেয়ালি ছাড়ুন, আই এম ফিলিং লোনলি, উড ইউ গিভ মি কোম্পানি অর নট? বলি, ওয়াই নট হ্যাভ বেটার কোম্পানি? অতসী বলে, সেটি আমার খুশি। উত্তরটা আমি সহজেই দিয়ে দিই, কিন্তু আমার তো খুশি নাও হতে পারে। এক ঝলক অতসীকে দেখে নিলাম, দু হাত দিয়ে অতসীর ডান হাতটা টেনে নিয়ে হ্যান্ডশেক করে বললাম, গুড বাই। আমি ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হনহন করে এগিয়ে যাচ্ছিলাম সিঁড়ির দিকে। এ সময়ে হঠাৎ পেছন দিক থেকে কানে ভেসে এলো, শোনো। থমকে দাঁড়ালাম, কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে পিছনে ফিরলাম না। এটা কি মনের ভুল? আবারও শুনলাম, শোনো। আমার জীবন রাগিনীর সুরকারের ওই কণ্ঠস্বর দ্বিতীয়বার শোনার পর আর নিজেকে সংযত রাখতে পারলাম না, পেছনে ফিরলাম। কি আশ্চর্য, মেম সাহেব! অতসীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে মুচকি হাসতে হাসতে মেম সাহেব ডাক দিল, এই শোনো। আমি প্রায় দৌড়ে গেলাম। মেম সাহেব আমাকে অভ্যর্থনা করার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক বিস্ময়ে বললাম, তুমি? সেই শান্ত স্নিগ্ধ মিষ্টি গলায় মেম সাহেব বলল, কী করব বলো, অতসীটা আমাকে জোর করে এখানে নিয়ে এলো। দুলা বৌদি, তুমি বেশ কল্পনা করতে পারো তারপর ক্লাজের হোটেলের ওই কোণার ঘরে কি কাণ্ডটাই না হলো। প্রথমে আনন্দে ও কৃতজ্ঞতায় আমি অতসীকে জড়িয়ে ধরে বললাম, টেল মি অতসী, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? অতসী বলল, বেশি কিছু আমি চাইবো না, শুধু অনুরোধ করব আগামী 7 দিন এদিকে এসে দুটি যুবতীকে তুমি বিরক্ত করবেন না। প্রতিজ্ঞা করছি, মোটেই বিরক্ত করব না, তবে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, সুখী করার জন্য আমি নিশ্চয়ই আসব। মেম সাহেব টিপ্পনি কেটে বলল, অতসী, অত সব কল্পনা করিস নে ভাই। পুরুষদের যদি অত সংযম থাকতো তাহলে পৃথিবীটা সত্যিই পাল্টে যেত। আমি মেম সাহেবকে বলি, বিশ্বামিত্রার মতো কার্যকর্ম নিয়ে আমি বেশ ধ্যানমগ্ন ছিলাম, কিন্তু তুমি মেনকা দেবী 1000 মাইল দূরে নাচতে এলে কেন? তারপর ওই ঘরে বসেই 3 জনে ব্রেকফাস্ট খাচ্ছিলাম। মেম সাহেব বললো, জানো অতসীর সাথে আমার কি বাজি হয়েছে? বললাম, কি? অতসী বলে, না না কিছু না। আমি বলি, থাক মেম সাহেব, এখন বলো না। অতসী ঘাবড়ে গেছে। অতসী কবির পেয়ারা নামিয়ে রেখে বলল, তাহলে আমি বলছি শুনুন, বাজি হয়েছিল যে আমি যদি আপনাকে ভোলাতে পারি তাহলে কাজলদি আমাকে একটা শাড়ি প্রেজেন্ট করবে। আমি হেরে গেলাম, আমি কাজলদিকে একটা শাড়ি প্রেজেন্ট করব। এতক্ষণ বুঝলাম অতসী কেন আমার সাথে অমনটি অভিনয় করছিল। আমি বললাম, অতসী, তোমার কাজলদিকে তোমার শাড়ি কিনে দিতে হবে না। তুমি যে তোমার কাজলদিকে টেনে আনতে পেরেছো এখানে, সেজন্য তুমি প্রথমে শাড়ি পাবে।
আমি দুজনকেই শাড়ি কিনে দিয়েছিলাম, দুজনেই খুশি হয়েছিল, আমিও খুশি হয়েছিলাম। একটা সপ্তাহ যেন সপ্তাহের মধ্যে কেটে গেল, অথচ আমাদের দুজনকে সত্যি ভালোবাসে। ও মেম সাহেবকে কাজলদি বলে কেন ডাকে জানো? অথচ বলতো মেম সাহেবের চোখ দুটিতে স্বয়ং ভগবান সযত্নে কাজল মাখিয়ে দিয়েছেন, সেজন্যই মেম সাহেবকে অতসী কাজলদি বলতো। ভারী চমৎকার নাম, তাই না? যাই হোক, এদের আমি ভালোবাসি, আমি এদের কল্যাণ কামনা করি, ওরাও আমার মঙ্গল কামনা করে। আমি ওদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু মন সাহেবের স্মৃতিকে ম্লান করতে পারে না কেউ। পারবে কেন বলো? আমাদের ভবিষ্যতের জন্য মেম সাহেব যে মূলধন বিনিয়োগ করেছিল তার কি কোনো তুলনা হয়? হয় না। তাছাড়া আরও একটা ব্যাপার আছে, আমার জীবনের সেই অমাবস্যার রাতে শুধু মেম সাহেবই এসেছিল আমার পাশে। হ্যাঁ, মেম সাহেব আমাকে প্রেম দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, অভয় দিয়েছিল আমাকে, নিজের প্রাণের প্রদীপের মঙ্গল আলো দিয়েছিল আমাকে। সেই তিমির রাত্রি থেকে প্রভাতের দ্বার দেশে এনে দিয়েছে আমার সেই মেম সাহেব। তাই তো তার স্মৃতিতে প্রাণ হয়ে করার ক্ষমতা শত সহস্র বনানী বা অতসীর নেই। সেবার বাইরে ঘুরতে আসার সময় মেম সাহেব আমাকে বলল, তোমার কাজকর্ম সম্পর্কে নতুন কিছু কি ভাবনি? বললাম, ভেবেছি বই কি। বলল, কী ভেবেছ? বললাম, ভেবেছি যে কলকাতার মায়া কাটিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করব। তবে করছো না কেন? কিছু অসুবিধা আছে, মেম সাহেব ছাড়ার পাত্রী নয়। তাছাড়া আমার জীবন সম্পর্কে উদাসীন থাকা আজ আর তার পক্ষে সম্ভব নয়। তাই তো একদিন অপ্রত্যাশিতভাবে মেম সাহেব আমার হাতে 200 টাকা গুঁজে দিয়ে বলল, একবার দিল্লি বা বোম্বে থেকে ঘুরে এসো, হয়তোবা একটা কিছু জুটেও যেতে পারে। প্রথমে টাকা নিতে আমার বেশ সংকোচ হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার কল্যাণই ওর কল্যাণ। শুধু আমার জন্য 200 টাকা কেন, আরও অনেক কিছুই সে হাসি মুখে বিতরণ করতে পারে। তাছাড়া আমার কল্যাণ যজ্ঞে তার আহুতি প্রত্যাখ্যান করার সাহস তো আমার ছিল না। তবুও টাকাটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেম সাহেব জিজ্ঞেস করলো, কী ভাবছো? বললাম, না তেমন কিছু না। তবে যে এমন চুপ করে রইলে? বললাম, এমনি। মেম সাহেব আমার হাতটা টেনে নিয়ে একটু নাড়াচাড়া করে বলল, আমি বলবো তুমি কি ভাবছো? বললাম, বলো। সত্যি বলবো? বললাম, নিশ্চয়ই। মেম সাহেব বলল, আমার টাকা নিতে তোমার লজ্জা করছে, অপমান বোধ হচ্ছে, তাই না? না না, আমি ওর কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করি। মেয়েদের মন আমাদের চাইতে অনেক সতর্ক, অনেক হুঁশিয়ার। মেম সাহেব বলে, স্বীকার করতে লজ্জা করছো? আমি কোনো উত্তর দিই না, চুপ করে বসে থাকি। মেম সাহেবও অনেকক্ষণ চুপ করে থাকে। বেশ কিছুক্ষণ কেটে গেল। মেম সাহেব আবার শুরু করে, তুমি এখনও আমাকে ঠিক আপন বলে ভাবতে পারো না, তাই না? আমি তাড়াতাড়ি মেম সাহেবের কাছে এগিয়ে যাই, ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলি, ছি ছি মেম সাহেব, এ কথা কেন বলছো? একটু থামি, তারপর বলি, তোমার চাইতে আপন করে আর তো কখনোই কাউকে আমি পাইনি। আপন ভাবলে আজ তোমার মনে এই দ্বিধাটা আসতো না। আমি আরও কিছুটা সান্ত্বনা দিলাম। একটু পরে খেয়াল করলাম মেম সাহেবের চোখে জল। তাড়াতাড়ি মেম সাহেবকে বুকের মধ্যে টেনে নিলাম, চোখের জল মুছিয়ে দিলাম, একটু আদরও করলাম। শেষে ওর ফোলা ফোলা গাল দুটো চেপে বললাম, পাগলি কোথাকার। মেম সাহেব আমার কোলের মধ্যেই শুয়ে রইল, কিন্তু তবুও স্বাভাবিক হতে পারল না। কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার এত কাছে এসেও তোমাকে পাবো না আমি কল্পনা করতেও পারিনি। লক্ষ্মীটি মেম সাহেব আমার, বলি আমি, তুমি দুঃখ করো না। মেম সাহেব উঠে বসলো,
একটু স্থির দৃষ্টিতে চাইল আমার দিকে। মুহূর্তের জন্য চিন্তার সাগরে ডুব দিয়ে কোথায় যেন তলিয়ে গেল। তারপর আস্তে আস্তে বলল, জানো, আমাদের জীবনে সংস্কারের একটা বিশেষ ভূমিকা রয়েছে, তাই না? বললাম, হঠাৎ একথা বলছো? ঠোঁটের কোণে একটা বিদ্রূপের হাসি এনে মেম সাহেব বলল, অপরিচিত দুটি ছেলে মেয়েকে কলতলায় বসিয়ে একটু মন্ত্র পড়ালেই তারা কত আপন হয়। ওই সংস্কারটুকু ছাড়া যত কাছেই আসুক না কেন মানুষ, দুটি ছেলে মেয়ে ঠিক আপন হতে পারে না। তারপর আমার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, কি তাই না? তুমি আমাকে সন্দেহ করছো মেম সাহেব, আমাকে তো অপমান করছো। মেম সাহেব জিভ কেটে বলল, ছি ছি, তোমাকে অপমান করব? শুধু বলেছিলাম যে আমি তোমার বিবাহিত স্ত্রী যদি হতাম তাহলে আমার গয়না বিক্রি করে তোমার মদ্যপান বা যত্রতত্র গমনের অধিকার দিয়ে দিতাম। কিন্তু আমি তাড়াতাড়ি ওর মুখটা চেপে ধরি, বলি, আর বলো না, মন্ত্র না পড়লেও তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মেম সাহেব আমার বুকের মধ্যে লুটিয়ে পড়ল। একটু পরে গলায় আঁচল দিয়ে আমার পায়ে মাথা রেখে প্রণাম করলো। চাঁদটা হঠাৎ একটু মেঘে ঢাকা পড়ল, আর সেই অন্ধকারের সুযোগে আমি। মেম সাহেব সাথে সাথে দাবড়া দিয়ে বলল, আবার অসভ্যতা? হেস্টিংস থেকে পেরিয়ে এগিয়ে গেলে আউটরাম ঘাটের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা আবার মিশে গেলাম নগর কলকাতার জনসমুদ্রে। কিন্তু জানো দোলা বৌদি, সে রাতে আনন্দে আর আত্মতৃপ্তিতে আমি ঘুমোতে পারিনি। তোমার জীবনেও তো এমনি দিন এসেছিল। এবার কলকাতা গেলে সেদিনের কাহিনী না শুনলে তোমার কিন্তু মুক্তি নেই। তুমি তো জানো, জীবনের এক একটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে মানুষেরও একটা আলাদা রূপ বা চরিত্র দেখা দেয়। যে ছেলেমেয়েরা রাত 9টার পরে ঘুমে ঢুলতে থাকে, পরীক্ষার আগে তাদেরই নির্বিবাদ রাত 1টা-2টো অবধি পড়াশোনা করতে দেখা যায়। বিয়ের আগে যে মেয়ের রাত জাগতে পারে না, শুনেছি বিয়ের পরে তারা নাকি ঘুমাতেই চায় না, তাই না? কেন, সন্তানের মা হওয়ার পরে ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের দল জেগে থাকেন, দেহটা ঘুমের কোলে লুটিয়ে পড়ে, কিন্তু মন অতন্দ্র প্রহরীর মতো সারা রাতে সে সন্তানকে পাহারা দেয়। সামান্য কটি মাসের ব্যবধানে কিভাবে একটা প্রমত্তা কুমারী শান্ত স্নিগ্ধ কল্যাণী জননী হয়, সে কথা ভাবলেও আশ্চর্য লাগে। মানুষের চরিত্রের আজও কত বিচিত্র পরিবর্তন হয়। সে পরিবর্তনের ফিরিস্তি দিতে গেলে মানব সভ্যতায় একটা ছোটোখাটো ইতিহাস লিখতে হবে। সেদিন গঙ্গার ধারে মেম সাহেবের কথা শুনে আর চোখের জল দেখে আমারও এক আশ্চর্য পরিবর্তন হলো। ঘর কোনো মধ্যবর্তী বাঙালি ছেলে হয়ে কলকাতার ওই গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে বেশ ছিলাম। মেম সাহেবের প্রেমের নেশায় নিজের কর্মজীবন সম্পর্কে বেশ উদাসীনও হয়ে পড়েছিলাম। সেদিন অকস্মাৎ মেম সাহেবের ভালোবাসার চাবুককে আমি চিন্তিত না হয়ে পারলাম না। ধুতি পাঞ্জাবি আর কোলাপুরি চটি পায়ে জামাই সেজে মেম সাহেবের সঙ্গে প্রেম করলেই যে জীবনের সব কিছু প্রয়োজন মিটবে না, মিটতে পারে না, সে কথা বোধ হয় সেদিন প্রথম উপলব্ধি করলাম। তাছাড়া আরও একটা উপলব্ধি হলো আমার, মেম সাহেব আমাকে ভালোবাসে, আমাকে প্রাণ মন দিয়ে কামনা করে। সে জানে একদিন আমারই হাতে তার স্মৃতিতে সীমান্তিনী সিঁদুর উঠবে, আমার দীর্ঘায়ু কামনায় হাতে শাখা পড়বে। সে জানতো আরও অনেক কিছু, জানতো সে একদিন আমার সন্তানের জননী হয়ে সগর্বে পৃথিবীর সামনে দাঁড়াবে। সমস্ত দুনিয়ার সমস্ত মেয়ের মতো সেও ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখেছিল তার স্বামীকে কেন্দ্র করে। কিন্তু যৌবনের কালবৈশাখীর ধূলিঝড়ে মেম সাহেবের স্বচ্ছ দৃষ্টি হারিয়ে যায়নি। ভবিষ্যতের স্বপ্ন বাস্তবের মাটি ছেড়ে
আরব্য উপন্যাসের অলিক অরণ্যে পালিয়ে যায়নি। তাই তো সে চেয়েছিল তার ভালোবাসায় আমার জীবন ভরে উঠুক। সে চায়নি পৃথিবীর অসংখ্য কোটি কোটি স্বামী স্ত্রীর দীর্ঘ তালিকায় শুধুমাত্র আর দুটি নামের সংযোজন হোক। তাই তো সেদিন ফেরার পথে মেম সাহেব আমাকে একটু অন্যমনস্ক দেখে ডাকলো, শোনো। আমি নিরুত্তর রইলাম। মেম সাহেব আমার পাশে এসে হাতটা ধরে ডাকলো, শোনো, বলো, তুমি কি রাগ করেছো? না, রাগ করবো কেন? আমাকে ছেড়ে তোমাকে বাইরে যেতে বললাম বলে? না না। আমরা দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। মেম সাহেব আবার বলতে শুরু করে, আমার সর্বস্ব কিছু দিয়েও যদি তোমার সত্যিকারের কল্যাণ করতে না পারি, তাহলে আমি আর কি করলাম বলো? একটু সে থামে, তারপর বলে, তুমি শুধু আমার স্বামী হবে, শুধু আমিই তোমাকে মর্যাদা দেব, ভালোবাসবো, সেটি কিন্তু আমি চাই না। আমি চাই তুমি আমাদের দুজনের গণ্ডির বাইরেও অসংখ্য মানুষের ভালোবাসা পাও, তাদের স্নেহ ভালোবাসা পাও, তাদের আশীর্বাদ পাও। আবার একটু থামে, একটু হাসে, তারপর ফিসফিস করে বলে, কত মেয়ে তোমাকে চাইবে, অথচ শুধু আমি ছাড়া আর কেউ তোমাকে পাবে না। হাত দিয়ে আমার মুখটা ঘুরিয়ে জিজ্ঞেস করে, ভাবতে পারো তখন আমার কি গর্ব, কি আনন্দ, কি আত্মতৃপ্তি হবে? কি উত্তর দেব? আমি শুধু হাসি। বাসায় ফিরে অনেক রাত অবধি তোমাকে অনেক কিছু ভাবলাম। পরের কটা দিন নানা জায়গায় ঘুরে ফিরে নিজেও কিছুটা টাকা জোগাড় করে ফেললাম। বাইরের খবরের কাগজ সম্পর্কে কিছু কিছু খবরও জেনে নিলাম। তারপর একদিন সত্যি সত্যি আমি মাদ্রাজ মেলে চড়লাম। মেম সাহেব আমাকে বিদায় জানাতে এসেছিল। বলল, আমার মনে হয় তোমার নিশ্চয়ই কিছু হবে, তবে না হলে যেন ঘাবড়ে যেও না। সারা দেশে তো আর কম কাগজ নেই, আরও দু চার জায়গায় ঘোরাঘুরি করলে কোথাও না কোথাও তুমি চান্স পাবেই। আমি নিরুত্তর রইলাম। সামনে লাল আলো সবুজ হলো, গার্ড সাহেবের বাঁশি বেজে উঠল। মেম সাহেব বলল, তুমি সাবধানে থেকো, যেখানে সেখানে যাতা খেও না, আর চিঠি দিও। আমি মুখে কিছু বললাম না, শুধু মেম সাহেবের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। মাদ্রাজ মেলের কামরায় বসে পুরানো একটা দিনের কথা মনে হলো। রবিবার সকাল 8টা কি 8:30 বাজে। ঘুম ভেঙে গেলেও তন্দ্রাচ্ছন্ন হয়ে তখনও চাদর মুড়ি দিয়ে শুয়েছিলাম। আমাদের সিনিয়র সাব এডিটর শিবুদা এসে হাজির। ঘরে ঢুকেই নির্বিবাদে চাদরটা টান মেরে বললেন, ছি ছি, তুই এখনও ঘুমাচ্ছিস? আমি বললাম, না না শিবুদা, আমি ঘুমাচ্ছি কোথায়, এমনি শুয়ে আছি। শিবুদা উপদেশ দেয়, এত বেলা অবধি ঘুমালে কি জীবনে কিছু করা যায়? তবে রে, আমি প্রায় লাফ দিয়ে উঠে বসি। বলি, আচ্ছা শিবুদা, কর্পোরেশনের যেসব কর্মচারীরা শেষ রাত্রিতে গ্যাস পোস্টের আলো নিভিয়ে বেড়ায়, রাস্তায় জল দেয়, তাদের ভবিষ্যৎ কি খুবই উজ্জ্বল? শিবুদা একটা দাবার দেয়, বলে, তুই বড্ড বাজে বকিস, এই জন্যই তো তোর কিছুই হচ্ছে না। একটু আগে বললে বেলা করে ঘুমাবার জন্য, এখন বলছো বেশি কথা বলার জন্য আমার কিছুই হচ্ছে না। তুই থামবি, শুধু শুধু তর্ক করবি? শিবুদা বলে। উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে খোকার দোকান থেকে 2 কাপ চা নিয়ে শিবুদার সম্মুখে হাজির হলাম। জিজ্ঞেস করলাম, তারপর শিবুদা, কী ব্যাপার, হঠাৎ করে এই 7 সকালে ডাকাডাকি? শিবুদা নীল সুতোর রঙের লম্বা বিড়িটার একটা টান মেরে সারা ঘরে দুর্গন্ধে ভরিয়ে দিয়ে বলল, চল একটা ইন্টারেস্টিং লোকের কাছে যাব। কার কাছে? আরে আগে চল না, তারপর দেখবি। শিবুদার সঙ্গে তর্ক করাটা বৃথা, সুতরাং অযথা সময় নষ্ট না করে শিবুদাকে অনুসরণ করলাম। ট্রাম বাসে উঠলাম, নামলাম কবার মনে নেই, তবে 2-3 বার তো অবশ্যই হবে। তারপরে প্রদব্য যে অলি গলি দিয়ে বেশ খানিকটা গেলাম। একটু এগিয়ে গেলে নিশ্চয়ই
মহাপ্রস্থানের পথ পেতাম। কিন্তু সেই মুহূর্তে শিবুদা বলল, দাঁড়া দাঁড়া, আর এগিয়ে যাবি না। একটা ভাঙা পোড়াবাড়ির মধ্যে ঢুকেই শিবুদা হাঁক দিল, মধুদা। উপরের বারান্দা থেকে একটা ছোট্ট মেয়ে জবাব দিল, শিবু কাকু। বাবা উপরে। আমরা সোজা 3 তলার চিলেকোঠায় উঠে গেলাম। মধুদাকে দেখেই বুঝলাম তিনি একজন জ্যোতিষী, কিন্তু পেশায় ঠিক সাফল্য লাভ করতে পারেননি। মধুদার সাথে আমার পরিচয় করে দিলেন শিবুদা। মধুদা কাগজপত্র সরাতে বললেন, এর মধ্যে একটু কষ্ট করে বসুন ভাই। বললাম, শিবুদা। মধুদা প্রায় ঘণ্টাখানেক ধরে শনি, মঙ্গল, রাহু, কেতু নিয়ে এমন আলোচনা করলেন যে আমি এক বন্ধু বুঝলাম না। ঘণ্টাখানেক পরে শিবুদার অনুরোধে মধুদা আমার জন্মসন, তারিখ ইত্যাদি ইত্যাদি জেনে নিয়ে চটপট একটা ছক তৈরি করে ফেললেন। একটু ভালো করে চোখ বুজিয়ে বললেন, বেশ ভালো। শিবুদা প্রশ্ন করলেন, ভালো মানে? মধুদা মনে মনে হিসাব নিকাশ করতে করতেই জবাব দেন, ভালো মানে ভালো, তবে বেশ কাঠখড়ি পোড়াতে হবে। নাকে একটু নস্যি দিয়ে কর গুনতে গুনতে বললেন, তাছাড়া একটু বিলম্বে উন্নতির যোগ রয়েছে। শিবুদার ছকটার উপর ঝুঁকে পড়ে বললেন, হাগো মধুদা, এ যে ত্রিকোণে মঙ্গল, তবে নবমী নয়, পঞ্চমে, তবুও বেশ ভালো ফল দেবে। মধুদা সেদিন অনেক কথাই বলেছিলেন, সব আজ আর মনে নেই, তবে ভুলিনি একটি কথা। বলেছিলেন, শুক্র স্থানটি বড় ভালো, কোনো মহিলার সহায়তায় জীবনে উন্নতি হবে। সেদিন কথাটি আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ মাদ্রাজ মেলের কামরায় বসে কথাটা মনে না করে পারলাম না। আগে কোনো দিন কল্পনা করতে পারিনি আমার জীবনের রুক্ষ প্রান্তর মেম সাহেবের স্রোতশ্রেণী ধারায় ধন্য হবে। নাটক, নোভেলে এসব সম্ভব হতে পারে, কিন্তু আমার জীবনে নৈবচ। মাদ্রাজ মেলের কামরায় বসে মনে হলো মেম সাহেবের স্বপ্ন, সাধনা, ভালোবাসা নিশ্চয়ই একেবারেই ব্যর্থ হতে পারে না। সত্যি আমার মাদ্রাজে সেবারের যাওয়াটা ব্যর্থ হয়নি। সাদার্ন এক্সপ্রেসের এডিটর বললেন, কাগজে স্পেসের বড় অভাব, কলকাতার স্পেশাল স্টোরি ছাড়া কিছু ছাপার স্পেস পাওয়াই মুশকিল। তাই তো কলকাতায় আমাদের ঠিক ফুল টাইম লোকের দরকার নেই। আমি মনে মনে হাত তুলে ভগবানকে শত কোটি প্রণাম জানালাম। মাসে মাসে 150 টাকা আনন্দে প্রায় আত্মহরা হয়ে গেলাম। দৌড়ে গিয়ে মাউন্ট রোডের টেলিগ্রাম অফিসে গিয়ে মেম সাহেবকে আর্জেন্ট টেলিগ্রাম করলাম, মিশন সাকসেসফুল, রিমেম্বারিং ইউ, স্টার্টিং টুমরো, মাদ্রাজ মেল। হাওড়া স্টেশনে মেম সাহেব আমাকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়ে বলল, আর বেশি আড্ডা দেবে না, মন দিয়ে এখন থেকে কাজ করবে। নিশ্চয়ই। তবে? বাঁকা চোখে মেম সাহেব বলল, তবে মানে? 7 দিন পরে কলকাতা ফিরেই কাজ শুরু করব। তবে কি করবে? একটা দিন অন্তত তোমাকে। মেম সাহেব হাসতে হাসতে বলল। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, শুধু আমার নয়, মেম সাহেবেরও তো ইচ্ছা করে আমার কাছে আসতে, প্রাণ ভরে আমাকে আদর করতে। তাছাড়া এ কয়দিনের অদর্শনের জন্য তার মনের মধ্যে অনেক ভাব ভাষা পুঞ্জীভূত হয়ে উঠেছিল। কলকাতার এই জেলখানার বাইরে একটা মুক্ত আকাশের তলায় আমাকে নিবিড় করে কাছে পাওয়ার জন্য ওর মনটাও আনচান করছিল, ব্যাকুল হয়ে উঠেছিল আমার নতুন জীবনের দ্বারদেশে আমাকে সাদর অভ্যর্থনা জানাবার জন্য। তাই তো আমার কাছ থেকে একটু ইঙ্গিত পেয়েই বিনা প্রতিবাদে প্রস্তাবটি মেনে নিল। জানি তোমার মাথায় একবার যখন ভূত চেপেছে তখন কিছুতেই ছাড়বার পাত্র নও, মেম সাহেব বলে। তাই বুঝি? আমি বলি, তোমার জন্য কোনো কামনা, বাসনা, ইচ্ছা অনিচ্ছা বলে কিছুই নেই। একটা দিনের জন্য আমরা দুজনে আবার হারিয়ে গেলাম। কলকাতার লক্ষ লক্ষ মানুষের কেউ জানল না
গঙ্গা যেখানে সাগরের দিকে উদ্দাম বেগে ছুটে চলেছে, যেখানে সমস্ত সীমা অসীম হয়ে গেছে, বন্ধন যেখানে মুক্তি পেয়েছে, সেই কাক দ্বীপের অন্তহীন মহাশূন্যে আমাদের দুটি প্রাণবিন্দু বিলীন হয়ে গেল। মেম সাহেব আমার বুকের মধ্যে আত্মসমর্পণ করে বলল, আমি জানি তুমি এমনি করেই ধাপে ধাপে এগিয়ে যাবে। অবাক হয়ে বললাম, তুমি জানো? হ্যাঁ। কেমন করে জানলে? খবরের কাগজ বলতে তুমি যে পাগল সে কথা আমি কি জানি না? তারপর বেশ গর্ব ভরে মেম সাহেব বলল, খবরের কাগজকে না ভালোবাসলে এমন পাগল কেউ হতে পারে না। বললাম, তাতে কি হলো? মেম সাহেব বোধ করি আর আমার প্রশংসা করা সমীচীন মনে করে না, তাই বলল, না কিছুই হয়নি। একটা দমকা ঝড়ো হাওয়া এলো, সামনের সমুদ্রমুখী ভাগীরথীর অনন্ত জলরাশি ফুলে ফুলে নাচানাচি শুরু করলো। ভাগীরথী যেন আরও তেজে আরও আনন্দে সমুদ্রের দিকে দৌড়াতে শুরু করলো। মেম সাহেব উঠে বসে বলল, এই শান্ত গঙ্গা হিমালয়ের কোল থেকে প্রায় 1000 মাইল চলার পরে সমুদ্রের কাছাকাছি এসে কত বিরাট, কত বেশি প্রাণচঞ্চল। মানুষও ঠিক এমনি সংকীর্ণ গণ্ডি থেকে বৃহত্তর জীবনের কাছে এলে মানুষ অনেকটা উদার, অনেকটা প্রাণচঞ্চল হয়, তাই না? আমি চুপ করে থাকি, কোনো কথা না বলে মেম সাহেবের উদার গভীর চোখ দুটোকে দেখি। মেম সাহেবের খোপা খুলে আমার কাঁধের উপর মাথাটা রেখে দেয়, সামনে বুকের উপর দিয়ে তার দীর্ঘ অবিন্যস্ত বিনুনি লুটিয়ে পড়ে নিচে। আমি বলি, আচ্ছা মেম সাহেব, তুমি তো আমার উন্নতির জন্য এতটা ভাবছো, এতটা করছো, কিন্তু আমি তো তোমার জন্য কিছু করছি না। বলল, আমার জন্য আবার কি করবে? আমার জন্য তো তুমি তোমাকে তৈরি করছো। কিন্তু তবুও এতে কোনো কিন্তি নেই। হাজার হোক আমি মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে, যতই লেখাপড়া শিখি না কেন, স্বামী পুত্র নিয়েই আমার ভবিষ্যৎ। মেম সাহেব কথাটা বলেই থামে। দৃষ্টিটা তার চলে যায় দিগন্তের অন্তিম সীমানায়, মনটাও বোধহয় হারিয়ে যায় ভবিষ্যতের অজানা পথে। আমি বেশ বুঝতে পারি বর্তমান নিয়ে মেম সাহেব একটুও চিন্তা করে না। তার সমস্ত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা আগামীর দিনগুলিকে নিয়ে। সে স্বপ্ন দেখে। স্বপ্ন না, না, স্বপ্ন কেন হবে? সে স্থির ধারণা করে নিয়েছে, চাকরি বাকরি ছেড়ে ছুড়ে দিয়ে সে মন প্রাণ দিয়ে শুধু সংসার করবে, আমাকে সুখী করবে, আমাকে কাজে সাহায্য করে, তারপর সে মা হবে। ইদানিংকালে মেম সাহেব একবার নয় বহুবার স্বামী পুত্র নিয়ে সংসার করার কথা বলেছে। ওর ছেলে হলে কি করবে, মেয়ে কেমন হবে, সে কথাও বলেছে বেশ কয়েকবার। আমার শুনতে কিন্তু ভালোই লাগে। প্রথমে সারা মন আনন্দে আত্মতৃপ্তিতে ভরে যায়, একটু পরে কেমন যেন খটকা লাগে। হাজার হোক মানুষের জীবন তো কোথা দিয়ে কী হয়ে যায় কে বলতে পারে। আমি বাস্তবের মুখোমুখি হয়েছি, দেখেছি অনেক মানুষ অনেক রকম স্বপ্ন দেখে, কিন্তু কজনের জীবনে সেই স্বপ্ন আর সার্থক হয়? তাই তো মেম সাহেবকে বুকের মধ্যে পেয়ে আনন্দ পাই, কিন্তু তার ভবিষ্যৎ জীবনের আশা আকাঙ্ক্ষার কথা শুনলে আমার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকে। সেদিন সমুদ্রগামী চঞ্চল আত্মহারা ভাগীরথীর পাড়ে বসে মেম সাহেবের কাছে আবারও স্বামী পুত্র নিয়ে সুখের সংসার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর আস্তে আস্তে ওর কপালে মুখে হাত বুলিয়ে আদর করতে করতে বললাম, আচ্ছা তুমি কি জানো তুমি স্বামী পুত্র নিয়ে সুখী হবেই? ওই লম্বা ভুরু দুটো টান করে চোখ ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই, নিশ্চয়ই। মেম সাহেবের ঠোঁটের কোণায় একটা বিদ্রুপের হাসি দেখা দেয়। বলে, কেন, তুমি কি আর কাউকে নিয়ে সুখী হওয়ার কথা ভাবছো? মাঝে মাঝে আমার ইচ্ছে করে
কিন্তু তুমি কি ঘাট থেকে আমাকে নামাবে? কি আমি তোমার ঘাড়ে চেপেছি নাকি তুমি আমার ঘাড়ে চেপেছো? একটু থামে মেম সাহেব, তারপর বলে, আর কেউ এসে দেখুক না, আমি তাকে মজাটা দেখিয়ে দেব। বললাম, তাই বুঝি? তবে কি আমি কি তো তাকে পুজো করব? বললাম, আগের দিনে পতিব্রতা স্ত্রীরা স্বামীকে সুখী করার জন্য বহু বিবাহে কোনোদিন আপত্তি করতেন না, তা জানো? শুধু আগের দিনের কথা বলছো কেন? আরও একটু এগিয়ে প্রাগৈতিহাসিক দিনে যখন মানুষ জঙ্গলে বাস করত, তখন তো তোমার পুরুষেরা আবার অনেক কাণ্ড করতে। সুতরাং এখন তাই একটু করো না। একটা ঠান্ডা মিঠে হাওয়া বয়ে যায়। মেম সাহেব এক মুহূর্তে বদলে যায়, দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবে না। তুমি জানো, 100 বার জানি, 1000 বার জানি। তুমি কেমন করে জানলে মেম সাহেব? সে তুমি বুঝবে না। বুঝবো না? শোনো, তুমি যদি আমার মতো মেয়ে হতে তাহলে বুঝতে। তার মানে সন্তানের মনের কথা যেমন আমরা মায়েরা বুঝতে পারি, তেমনি স্বামীদের মনের কথাও আমরা জানতে পারি। জরা বৌদি, তুমিও তো মেয়ে, তাই বুঝবে কত গভীরভাবে সারা অন্তরটা দিয়ে ভালোবাসলে এমন কথা বলা যায়। সাউদার্ন এক্সপ্রেসের কাজ শুরু করে দিলাম বেশ মন দিয়ে। মাঝে মাঝেই মন চাইতো একটুখানি ফাঁকি দেই, মেম সাহেবকে নিয়ে আড্ডা দেই, ফুর্তি করি, কিন্তু পারতাম না। ওকে ঠগাতে আমার বড় কষ্ট হতো। যার সমস্ত জীবন সাধনা আমাকেই কেন্দ্র করে, যে আমার মঙ্গলের মধ্য দিয়ে নিজের কল্যাণটুকু দেখতে পায়, তাকে মুহূর্তের জন্য হলেও বঞ্চনা করতে আমার সাহস বা সামর্থ্য কোনোটাই হয়নি। ঝড়ের বেগে না হলেও আমি বেশ নির্দিষ্টভাবে এগিয়ে চলছিলাম। মেম সাহেবকে বুকের মাঝে পেয়ে আমি আমার জীবন নদীর মোহনার কলরব শুনতে পেতাম। মাসখানেক পরে আমি আবার বাইরে বেরোলাম, এবার লখনৌ। কিছুকাল আগে ক্রনিকল পত্রিকার এডিটরের সাথে আলাপ হয়েছিল, আর সে পরিচয়ের সূত্র ধরেই তার সামনে যে হাজির হলাম। তিনি বললেন, কলকাতা করেসপন্ডেন্টের আর দরকার নেই, তবে সপ্তাহে একটা করে ওয়েস্ট বেঙ্গল নিউজ লেটার ছাপতে পারি। এডিটর মিস্টার শ্রীবাস্তব খোলাখুলিভাবেই জানালেন, বাট আই কান্ট পে ইউ মোর দেন 100 টাকা। আমি বললাম, দ্যাটস অল রাইট, লেট আস মেক এ বিগিনিং। আমার জীবনের এই পরম দিনগুলিতে মেম সাহেবকে স্মরণ না করে পারিনি। তার প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে যেত। আকাশে কালো মেঘ দেখা দিলেই বৃষ্টিপাত হয় না। সে কালো মেঘে জলীয় বাষ্প থাকা প্রয়োজন। একটি ছেলের জীবনে একটি মেয়ের উদয় নতুন কিছু নয়। আমার জীবনেও হয়তো আরও কেউ আসতো, কিন্তু আমি স্থির জানি পৃথিবীর অন্য কোনো মেয়েকে দিয়ে আমার কর্মজীবনের অচলায়তনকে বদলানো সম্ভব হতো না। তাছাড়া মেয়েরা একটু আদর পেতে চায়, একটু ভালোবাসা পেতে চায়, একটু সুখ, একটু স্বাচ্ছন্দ্য, একটু বৈশিষ্ট্য প্রায় সব মেয়েরই কামনার মধ্যে থাকে। সেই সুখ, সেই স্বাচ্ছন্দ্য পাওয়ার অন্য অপ্রয়োজন হলে কোন মেয়ে আত্মত্যাগ করবে বলো? খুব সহজ সরল চিরাচরিত প্রথায় মেম সাহেবের জীবনে এসব কিছুই আসতে পারত, কিন্তু সে তা চায়নি। সে চেয়েছিল নিজের প্রেম, ভালোবাসা, দরদ, মাধুর্য, অনুপ্রেরণা দিয়ে নিম্নবিত্ত বাঙালি ঘরের একটি পরাজিত যোদ্ধাকে আবার নতুন উদ্দীপনায়, আত্মবিশ্বাসে ভরিয়ে তুলতে। আমি জানতাম আমার কর্মজীবনের এই সাময়িক সাফল্যের কোনো স্থায়ী মূল্য নেই, নেই কোনো ভবিষ্যৎ। কিন্তু তা হোক, এইসব ছোটোখাটো অস্থায়ী সাফল্যের দ্বারা আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমি যেন ফিরে পেলাম। নিজের কর্মক্ষমতা সম্পর্কে একটু একটু করে
আস্থা ফিরে এলো আমার মনে। সর্বোপরি একথা আমি উপলব্ধি করলাম যে শুধু কলকাতাকে কেন্দ্র করে আমার ভবিষ্যতের সাংবাদিক জীবনটি আমি এগিয়ে নিতে পারবো। বরং একবার মাতৃনাম স্মরণ করে ভারতবর্ষের বিস্তীর্ণ রঙ্গমঞ্চে বেরিয়ে পড়লে ফল হয়তো আরও ভালো হবে। তুমি বেশ বুঝতে পারছো আমি কেন ও কার জন্য একদিন অকস্মাৎ কলকাতা ত্যাগ করে দিল্লিতে চলে এলাম। আজ আমার জীবনে কত ব্যস্ততা, কত এ জীবনের বিস্তৃতি। সাংবাদিক হয়েও সেই উত্তরে দার্জিলিং, পূর্বে গৌহাটি, দক্ষিণে গঙ্গাসাগর, পশ্চিমে চিত্তরঞ্জন সিন্ত্রীর মধ্যে আজ আমি আর বন্দী নই। বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশের প্রতিটি মানুষকে আপনজন মনে করি, কিন্তু সমস্যা সংকুল এবং নিত্য নতুন চিন্তায় জর্জরিত হয়ে বাঁচার কথা ভাবতে গেলেই আমার ভয় হয়। যদি আনন্দ করে বাঁচতে না পারলাম, যদি এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, মাধুর্য উপভোগ করতে না পারলাম, তবে শুধু পিতৃপুরুষের স্মৃতি বিজড়িত মিউজিয়ামে জীবন কাটাবার জন্য মানসিক শান্তি পাওয়া যেতে পারে বটে, কিন্তু স্বস্তি তা নিশ্চয়ই পাওয়া যাবে না। আজ যত সহজে এসব লিখছি, ব্যাপারটি তত সহজ ছিল না। যে পরিবারে জন্মেছি, যে পরিবেশে মানুষ হয়েছি, কর্মজীবনটা শুরু করেছি, সেখানকার সব কিছুই সীমিত ছিল। আজ জীবিকার চাহিদে বহু জনকে বহু দিকে ছড়িয়ে পড়তে হয়েছে। কিন্তু সেদিন জীবিকার জন্য, জীবন ধারণের জন্য আমার পক্ষে সোনার বাংলা ত্যাগ করা অত সহজ বা স্বাভাবিক ছিল না। কিন্তু আমি সেদিন হাসি মুখেই হাওড়া স্টেশনে দিল্লি মেলে চড়েছিলাম। তুমি জানো, আমিও জানি, সবাই জানে, মানুষের জীবনের গতিপথ ও গতিবেগের পরিবর্তন হয় মাঝে মাঝেই। আমার জীবনেও হয়েছে, হয়তোবা ভবিষ্যতেও হবে। আমার জীবনে মেম সাহেবের উদয়ের সাথে সাথেই আমার জীবনে এমন বিশ্রী ঢিমতালে চলছিল যে উল্লেখ করার প্রয়োজন নেই। আর ওই মেম সাহেবকে পাওয়ার পর বেশ কিছুকাল এমন একটা অদ্ভুত নেশায় মশগুল ছিলাম যে নিজের ভূত ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাবার অবকাশ বা প্রয়োজন বোধ করিনি। কিন্তু তারপর মনের আকাশ থেকে অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার পরে আমার জীবনে আশ্চর্য এক জোয়ার এলো। প্রথম প্রথম মুহূর্তের অদর্শন অসহ্য, অসম্ভব মনে হতো। বুঝিবা হারিয়ে গেল, বুঝিবা কিছু একটা ঘটে গেল। আমার মতোই মেম সাহেবের মনেও এমনি অনেক অজানা আশঙ্কা আসতো। পরে দুজনে যখন দুজনকে সমস্ত মন প্রাণ দিয়ে পেতাম, আর সে পাওয়ার আনন্দে যখন সমস্ত মনটা মন্দির হয়ে গেল, তখন আস্তে আস্তে আজে বাজে দুশ্চিন্তা সব বিদায় নিল। মেম সাহেবের ওই হাতটা নিজের হাতের মধ্যে না পেলে, মেম সাহেবের বুকে কান পেতে ওই পরিচিত স্পন্দন না শুনলে আমার প্রথম প্রথম মনে মনে বড়ই অস্বস্তি হতো। পরিচয়ের গণ্ডি পেরিয়ে ভালোবাসার সেই প্রথম অধ্যায়ে মনটা বড়ই সংকীর্ণ হয়েছিল। শুধু মেম সাহেবকে কাছে পাওয়া ছাড়া যেন আর কোনো চিন্তাই মনের মধ্যে স্থান পেত না। বিশ্ব সংসারের আনন্দমেলায় আমাদের দুজনকে ছাড়া আর কাউকে আমি কল্পনা করতে পারতাম না। দুনিয়ার আর সবাইকে কেমন যেন ফালতু, অপ্রয়োজনীয় মনে হতো। জীবনের শুধু একটি দিক, একটি অঙ্গকে সমগ্র জীবন ভেবেছিলাম। ধীরে ধীরে আমরা যত আপন হলাম, সঙ্গে সঙ্গে এই সমস্ত ভুল ধারণা মন থেকে বিদায় নিল। তাছাড়া মেম সাহেবের ভালোবাসা ক্রমে ক্রমেই আমার সমস্ত জীবনকে, জীবন সত্তাকে আলিঙ্গন করলো। শুধু আমার ব্যক্তিগত জীবনের একান্ত প্রিয় সঙ্গিনী নয় সে, শুধু যৌবনের আনন্দবেলার পার্শ্ববর্তিনী নয় সে, মেম সাহেব আমার সামগ্রিক জীবনের অংশীদারও হলো।
তুমি তো জানো আমাদের পূর্বপুরুষরা শুধু জানতেন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। আমাদের দেবদেবীদের ইতিহাস পড়লে এক একজন শত শত সহস্র সহস্র সন্তানের জননী হওয়ার কাহিনী শুনতে পাওয়া যায়। সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে সহস্র বা শত সন্তানের জননী হওয়ার কাহিনী অতীতের ইতিহাসের পাতায় বন্দী রয়েছে। কিন্তু তবুও স্বামীর শয্যা আর রান্নাঘরের মধ্যেই আমাদের ৯৯% নারীর জীবন সীমিত। এই তো ইদানিংকালে কত ছেলে মেয়েকে ভালোবাসতে দেখলাম স্বপ্ন দেখতে। ভালোবাসা পেয়ে অনেক মানুষের জীবনধারাই পাল্টে যায় সত্য, কিন্তু আমার মেম সাহেব আমাকে শুধু পাল্টেই দেয়নি, সে আমাকে দিল নতুন এক জীবন। আমাকে ভালোবাসে সে অন্ধ হয়নি। রাত্রির অন্ধকারে আমার তপ্ত শয্যায় পলাতকার মতো সে আশ্রয় চায়নি। চেয়েছিল আমার সামগ্রিক জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু, কোনো না কোনো ভূমিকা গ্রহণ করতে। পুরুষদের জীবনে কর্মজীবনের চেয়ে বড় কিছু আর হতে পারে না। কর্মজীবনের ব্যর্থতা, কর্মক্ষেত্রে পরাজয় পুরুষের মৃত্যু সমান। কর্মজীবনে ব্যর্থ, পরাজিত, অপদস্থ পুরুষের জীবনে নারীর ভালোবাসার কী মূল্য, কোথায় স্বীকৃতি? মেম সাহেব এই চরম বাস্তব সত্য উপলব্ধি করেছিল। আমি কিন্তু প্রেমের ঘরে মশগুলই ছিলাম। শত শত চিন্তা ভাবনা আমার ছিল না। মাদ্রাজ থেকে ঘুরে এসে নতুন কাজ বেশ মন দিয়ে করছি, কিছু টাকা পয়সারও আমদানি হচ্ছে। আমার মনটা খুশিতে ভরে গেল। তাছাড়া কলকাতায় কাজ না পেলেও সুদূর মাদ্রাজের একটি ইংরাজি দৈনিক পত্রিকার কাজ পাওয়ার পর সরকারি ও সাংবাদিক মহলে আমার একটু মর্যাদাও বেড়ে গেল। মনে মনে বোধ হয় আমি একটু অহংকারী হয়ে উঠলাম। আর একদিন মেম সাহেব আমার চৈতন্যে আঘাত করলো। এবার আর কিছু কি ভাবছো? তোমার কথা না আমার কথা? মেম সাহেব চিৎকার করে ওঠে, আহা বাজে বকো না। আমি আশ্চর্য হয়ে যাই, তুমি রাখছো কেন? মেম সাহেব দু হাঁটুর উপর মুখটা রেখে কি যেন ভাবছিল। আমার প্রশ্ন শোনা মাত্রই মুখটা রাগ করে অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি ডাক দিলাম, মেম সাহেব। জবাব এলো না। আবার দেখলাম, মেম সাহেব শোনো না। তবুও কোনো জবাব দিল না। একটু চিন্তিত হলাম, একটু কাছে এগিয়ে গেলাম, হাতটা মাথায় বুলিয়ে দিয়ে বললাম, রাগ করছো কেন? উত্তর হলো, তুমি একটু সরে বসো। এটা তোমার নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুম নয়, কলকাতার ময়দান। বুঝলাম আবহাওয়াটা বেজায় খারাপ। ফোর্স ল্যান্ড করলে আমার প্লেনটাই ক্ষতিগ্রস্ত হবে, কোনো মঙ্গল তাতে হবে না। তাই আবার উন্নতির আশায় আমি উপরে ঘুরপাক খেতে থাকলাম। বেশ অনেকক্ষণ কেটে গেল। আর বেশ কিছুক্ষণ পরে মেম সাহেব মুখ খুলল, বলল, নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তা তোমাকে দেখার আগে আমি কল্পনা করতে পারিনি। বললাম, হঠাৎ এরকম কথা বলছো? বলল, সে কথা বুঝলে কি আমার কপালে কোনো দুঃখ থাকতো? আজ তোমার মুডটাই খারাপ মেম সাহেব। হ্যাঁ, এবার আমার দিকে ঘাড় বেঁকিয়ে বলবো কেন? বলো না শুনি। অপ্রিয় সত্য কথাও বলবো? নিশ্চয়ই। তুমি সহ্য করতে পারবে তো? আমি বীরের মতো উত্তর দিলাম। ও ভয়ে কম্পিত নয় বীরের হৃদয়। একটু ঈষৎ বিদ্রূপের হাসি হাসলো মেম সাহেব। বলল, আজে বাজে বকতে তোমার লজ্জা করে না? কোথায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তা নয় শুধু। বললাম, এই তো সবে নতুন একটা কাজ শুরু করেছি, আবার নতুন কি করব? তুমি কি করবে তুমি তা জানো না? আমি সত্যি সত্যি ভাবনায় পড়ে গেলাম। ভেবে পাই না কি বলতে চায় মেম সাহেব। আমি ওর হাতটা চেপে ধরে বলি,
লক্ষ্মী আমার মেম সাহেব, ফ্রাঙ্কলি বলো না কি বলতে চাইছো? রাগারাগি করে কি লাভ হচ্ছে? মেম সাহেব বলে, এই নতুন কাজটা পাওয়ার পরে মনে হয় তুমি যেন আর কিছুই চাও না, তাই না? বললাম, নিশ্চয়ই চাই, কিন্তু চাইলেই যে সব পাওয়া যায় না সে কথা তো তুমি জানো। শুধু মেম সাহেবের কথা ভাবলে জীবনে আর কোনো কিছুই পেতে হবে না। নতুন কিছু পেতে হলে ঘুরতে হয়, লোকজনের সাথে দেখা করতে হয়, আর পরিশ্রমও করতে হয়। ও কথা সে ঠিকই বলেছিল। দৈনন্দিন কাজকর্ম করে বাকি সময়টুকু মেম সাহেবের জন্য গচ্ছিত ছিল। মেম সাহেব এর মধ্যে আবার বলে, আমাকে তো অনেক পেয়েছো, প্রাণ ভরে পেয়েছো, এখন তো আমার পক্ষে আর কোনো চুলোয় যাওয়া সম্ভব হবে না। আমি চাইলেও কেউ আমাকে নেবে না, সুতরাং তুমি তো নিশ্চিত। এবার তাই বলছিলাম তুমি নির্ভয়ে নিজের কাজ করতে পারো। আমি নতুন কাজটা পেয়ে একটা ধাপ এগিয়েছিলাম, সঙ্গে সঙ্গে থমকেও দাঁড়িয়েছিলাম। অন্তত কিছুদিন নিশ্চিতে থাকবার বাসনা ছিল। মেম সাহেবের তা সহ্য হলো না। মেম সাহেব চাইল কর্মজীবনে যতদিন স্থিতি বা মর্যাদা না আসবে ততদিন বিশ্রাম নেবার কোনো প্রশ্নই উঠতে পারে না। এরপরেই মেম সাহেব আবার কথা বলে উঠল, কাগজে তো কত লোক, কত আর্টিকেল, কত ফিচার, কত গল্প লেখে, তুমিও তো লিখতে পারো। বললাম, কোনোদিন তো সব লিখিনি, রিপোর্ট লেখা ছাড়া আর কিছু তো লেখার সুযোগ আসেনি। সুযোগ কখনো আসে না, সুযোগ করে নিতে হয়। দুলা বৌদি, তোমাকে তো আগেই লিখেছি। ও আমার মতো বেশি বক বক করতো না, অল্প অল্প কথা দিয়েই মেম সাহেব মনের ভাবটা বুঝিয়ে দিত। দুলা বৌদি, আজকাল একদল ডাক্তার যেমন পেশেন্ট ওষুধ, ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন দিয়েই সমস্ত চিকিৎসা করে, তেমনি খবরের কাগজের প্রায় সব রিপোর্টাররাই বাধা ধরা গদে রিপোর্ট লিখতে পারে। রোগীর জন্য একটা মিক্সচারের প্রেসক্রিপশন করতে হলে ডাক্তারবাবুর মস্তিষ্কের ব্যায়াম করতে হয়। মামুলি খবরের কাগজের রিপোর্ট লেখার জন্য কিছু লিখতে গেলেও রিপোর্টার বাবুদের কিছু কেরামতি থাকা দরকার। আমার সে কেরামতি কোনো কালেই ছিল না, আজও নেই। কিন্তু ঠেলার নাম বাবাজি। মেম সাহেবের চোখের জল, দীর্ঘ নিঃশ্বাস সহ্য করা অসম্ভব বলেই আমি বাধ্য হয়ে কলম নিয়ে কেরামতি শুরু করে দিলাম। আমার সে কি দুর্দিন তুমি তা কল্পনা করতে পারবে না। কাগজ কলম নিয়ে বসলেই বুক ফেটে কান্না আসতো, তবুও থামতে পারতাম না। কিন্তু চেষ্টা করলেই কি সব কিছু সম্ভব? আমার পক্ষেও সম্ভব হলো না। শেষকালে কি করলাম জানো? প্রবন্ধ লেখা শুরু করলাম। কিছু বইপত্র আর ম্যাগাজিন পড়ে প্রবন্ধ লেখা চালু করলাম। এ কাজে নিজের বিদ্যার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল কিছুটা বুদ্ধির। আস্তে আস্তে সেগুলি ছাপা হয়ে বের হতে লাগলো, কিঞ্চিত অর্থপ্রাপ্তিও ঘটলো। একদিন মেম সাহেবকে বললাম, দেখছো কেমন সুন্দর ঠগিয়ে রোজগার করছি। নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে রোজগার করাকে ঠগানো বলে না। মেম সাহেব সেদিন বলল, রাম নাম জপ করে যাও, অত শত ভাবতে হবে না, হয়তো একদিন ডাকতে ডাকতে ভগবানের দেখা পেয়ে যাবে। আমার প্রিয় দোলা বৌদি, এখন অনেক রাত হয়ে গেল, চোখ ভর্তি হয়ে ঘুম এসেছে, ঘুমিয়ে যাব। আগামী পত্রে আবারও জানাবো তোমাকে আমার সেই মেম সাহেবের গল্প। বন্ধুগণ, সেই সাথে শেষ হয়ে গেল আজকের চতুর্থ পাঠ। এই গল্পটি শ্রদ্ধেয় নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের একটি পর্ব। এটি গেল চতুর্থ পাঠ। আগামী শুক্রবার সকাল 11টায় অবশ্যই পঞ্চম পাঠ নিয়ে হাজির হব। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কামালের বিবিধ সাথে থাকুন। আপনাদের কোনো কমেন্ট আমি পাই না,
কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমিও জবাব দেব আমার কেমন লাগছে। আজকের মতো এতক্ষণ সাথে রইলেন সে কারণে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার সকাল 11টায় পুনরায় দেখা হবে।